এই নিয়ে তৃতীয়বার ফোনের রিংটা বেজে চলেছে। স্টিয়ারিং ধরা হাত দুটো ইতিমধ্যেই যথেষ্ট ক্লান্ত। তা সত্ত্বেও প্রথম রিংয়ের কয়েক সেকেন্ডের মধ্যেই ফোনটা রিসিভ করেছিল সে। হ্যালো, কে বলছেন? কোনো স্বাভাবিক উত্তর ওপাশ থেকে আসেনি। এসেছিল একটা পিয়ানোর সুর, সাথে খানিকটা বিদঘুটে হাসির শব্দ। সারাদিনের অক্লান্ত মানসিক এবং কিঞ্চিত স্বল্পমাত্রার শারীরিক পরিশ্রমের পর এই সময় আর কোনো ধরনের রসিকতা সহ্য করা যে কারোর পক্ষেই বিরক্তিকর। কালীপুজো মিটে যাওয়ার পরেও এই রাস্তার দুধারের বেশ কয়েকটি বাড়িতেই নানান রঙিন আলো এখনো জ্বলছে। কখনো কখনো এই রকম পরিবেশ কোনো গুরুতর কারণ ছাড়াই মনটা অনেকটা হালকা করে দেয়। এই মুহূর্তে এই রাস্তা ব্যবহারকারী বলতে একটা মোবাইল ফুড কার্ট আর একটা সাদা i20। কিন্তু এই মুহূর্তে মানসিক অবস্থা মোটেই রঙিন আলো উপভোগ করার মতো নেই। দ্বিতীয়বার একই নাম্বার থেকে ফোনটা আসায় ধরার প্রবৃত্তি হয়নি, কিন্তু তৃতীয়বার রিংটা বেজে বেজে কেটে যাওয়ার কয়েক মুহূর্ত আগে স্ক্রিনের সবুজ আইকনটায় ক্লান্ত আঙুল ছোঁয়াতে হলো। ঠিক করেই রেখেছে এইবার কোনো উত্তর না পেলে বুঝিয়ে দেবে কার সাথে মশকরা করছে। কিন্তু এইবার ফোনটা কানের কাছে আনতেই ঘটল সম্পূর্ণ অন্য ঘটনা। তার অত্যন্ত চেনা কণ্ঠস্বর শুনে এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। কানে ফোন ধরেই গাড়িটা থামিয়ে ডান দিকের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। খানিক উদ্ভ্রান্তের মতো চারিদিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ফোনে সেই বিরক্তিকর হাসির শব্দ আবার শোনা গেছিল খেয়াল হয়নি তার। ফোনটা কান থেকে কিছুটা সরিয়ে চোখের সামনে এনে দেখল রাত 11:34। নমস্কার শ্রোতা বন্ধুরা, কাহিনী ক্লাসিক্সের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে কাহিনী ক্লাসিক্স কপ ইউনিভার্সের দ্বিতীয় গল্প, লেখক অর্ঘ্যদীপ ঘোষালের কলমে স্বরবিতান। এর আগে অর্ঘ্যদীপের কলমে অগ্নিফলক গল্পটি আমাদের চ্যানেলে এসেছিল। যারা এখনও শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমরা গল্পের লিঙ্ক দিয়ে দিলাম। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে রূপঙ্কর, পার্থ, অর্ঘ্যদীপ, আইভি, দেবাঞ্জন, ফিদা, কালপুরুষ, সৌরভ রায়, রূপম, সৌরভ ধনী সাহা, বর্ণালী, দিব্যেন্দু, সৌরভ রায়, কিংবদন্তি এবং RNM অভিষেক। বিশেষ ধন্যবাদ রাহুল মিত্র মুস্তাফি এবং অনন্যা দত্তকে। গল্পটির শেষে আমরা আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম বলবো এবং আজকের গল্প থেকে একটি প্রশ্ন করব। গল্পের প্রতিটি মোড়ে আছে কিছু সূক্ষ্ম বিবরণ এবং টুইস্ট, তাই গল্পটি মন দিয়ে শেষ অবধি শোনার অনুরোধ রইল। Any digital copy of this content leading to piracy is a crime. পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। শুনতে থাকুন আজকের গল্প স্বরবিতান। পাঁচই নভেম্বর সকাল 9:30। কলকাতা পুলিশের লালবাজার হেডকোয়ার্টারে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গেছে হোমিসাইড ডিপার্টমেন্টে। গতকাল সন্ধ্যায় বউবাজার সেন্ট্রাল পুলিশ স্টেশনে একটি তদন্তের জন্য তাদের ডিপার্টমেন্টের অফিসার বিতান বসুকে পাঠানো হয়। রাত 9:30টায় এসপি সুধাংশু চক্রবর্তীর সাথে শেষবার কথা হয় বিতানের। সকালে সদ্য ব্রেকফাস্ট শেষ করে তিনি বেরোনোর জন্য তৈরি হচ্ছেন, এমন সময় তার ফোন বেজে ওঠে। কিছুটা অলসভাবে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করেন সুধাংশুবাবু, কিন্তু ততক্ষণে ফোনের ওপাশ থেকে উদ্বিগ্ন কান্না মেশানো গলা শোনা যাচ্ছে। হ্যালো হ্যালো স্যার, আমি এনাক্ষী বোস, পিতান বোসের স্ত্রী। গতকাল রাত্রে পিতান বাড়ি ফেরেনি, ওর ফোনও বন্ধ। আমায় রাত 10:30 নাগাদ ফোন করে বলল যে
তুমি খেয়ে শুয়ে পড়ো, আমার ফিরতে রাত হবে। আমারও ইনসমনিয়ার জন্য প্রায় রোজ রাতেই ওষুধ খেতে হয়। ওর মাঝে মধ্যেই ফিরতে অনেক রাত হয় বলে আমায় প্রায়ই বলে ঘুমিয়ে পড়তে। ও নিজের সময় মতো এসে অনেক রাত করেই ঘুমোয়। কিন্তু আজ সকালে ও ফেরেনি দেখে আমি অনবরত ওকে ফোনে ট্রাই করেছি, ফোন বন্ধ। কিছুক্ষণ আগে বাড়ির কাজের লোক এসে বলল ওর গাড়িটা সামনের গলিতে রাখা। আমি তখনই বেরিয়ে গিয়ে দেখি গাড়ির দরজা খোলা, কিন্তু কেউ কোথাও নেই। আমার খুব ভয় করছে স্যার। আপনি প্লিজ বিতানকে খুঁজে বের করুন, প্লিজ। সবটা শুনে কিছুটা নিয়ম মাফিক উত্তর দিলেন সুধাংশুবাবু। আপনি দুশ্চিন্তা করবেন না, দয়া করে একটু শান্ত হন, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, আপাতত আপনি বাড়িতেই থাকুন, আমি ডিপার্টমেন্ট থেকে কাউকে পাঠাচ্ছি। ফোন রেখে এক নাগারে কয়েকটি নাম্বারে পরপর ফোন করতে শুরু করলেন তিনি। বাড়ি থেকে বেরিয়ে ডিপার্টমেন্ট থেকে একজন অফিসারকে নির্দেশ দিলেন সত্বর বিতানের বাড়িতে যেতে। ডিপার্টমেন্টে পৌঁছে তৎক্ষণাৎ বউবাজার থানায় ফোন করেন সুধাংশুবাবু। বিতানের বিষয়ে খোঁজ নিতে থানার ওসি জানায়, গত মাসের গণেশচন্দ্র অ্যাভিনিউ মার্ডার কেসটা নিয়ে বেশ কিছু তথ্য ছিল বিতানের কাছে স্যার। সেই নিয়েই আমাদের মধ্যে কথা হচ্ছিল। আলোচনা শেষ করে রাত 10:30 নাগাদ থানা থেকে বেরিয়ে যায় বিতান। তারপর তো ওকে, থ্যাঙ্কস। আপনারাও খোঁজ নেওয়া শুরু করুন, আর কোনো খবর পেলে অবশ্যই ইনফর্ম করবেন। বেলা 12:30 নাগাদ হোমিসাইড ডিপার্টমেন্টের অফিসারের ফোন আসা মাত্র উত্তেজিতভাবে রিসিভ করলেন সুধাংশুবাবু। বলো সহায়ক, কি আপডেট? স্যার, আমরা বিতান স্যারের গাড়িটা সার্চ করেছি, কিন্তু তেমন সন্দেহজনক কিছুই পাইনি। কেবল একটা খাবারের প্যাকেট রাখা ছিল। আপনি প্লিজ ফরেনসিক থেকে কাউকে পাঠানোর ব্যবস্থা করুন। ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও যদি আরও কিছু জানা যায়। আমি 2জন কনস্টেবলকে এখানে রাখার ব্যবস্থা করেছি। এর মধ্যে কেবল সকালে ওনার স্ত্রী গাড়িতে হাত দিয়েছেন। গাড়িটা ওনার বাড়ির একটু দূরেই গলির শেষের দিকে রাখা ছিল। আশপাশের বাড়িতে খোঁজ নিয়ে জানলাম তারা কেউই গাড়িটা আসতে দেখেননি, কিন্তু আওয়াজ শুনেছেন। ঠিক আছে, ওখানে ওয়েট করো, আমি ফরেনসিক থেকে কাউকে পাঠানোর ব্যবস্থা করছি। ফরেনসিক দল এসে পৌঁছল প্রায় 1.5 ঘন্টা পর। প্রাথমিকভাবে বিতানের গাড়ি পরীক্ষা করে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে চলে গেল। সেই সময় গতকাল রাত্রে নিদ্রামগ্ন প্রতিবেশীর ভিড় দিনের আলোয় কৌতূহলকে প্রশ্রয় দিয়ে এসে জড়ো হয়েছে বিতান বোসের গাড়ি ও বাড়ির আশেপাশে। এই অবাঞ্ছিত ভিড় দেখে কিছুটা বিব্রত হয়েই তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। পুলিশি জেরার ভয়ে মাছির মতো উড়ে বেড়ানো ভিড় ছত্রভঙ্গ হয়ে নিজের আস্তানার দিকে ফিরে যেতে খুব বেশি সময় নেয়নি। ভোরের আলো তখনও সুন্দরবনের মাটি স্পর্শ করতে আরও বেশ কয়েক ঘন্টা দেরি। উত্তর উপকূলের নদীর জল তখন বেশ শান্ত। কেবলমাত্র জঙ্গলের ঠান্ডা মাটিতে আধো অন্ধকারে কয়েকটি পায়ের শব্দ শোনা যাচ্ছে। অন্তত 5 জোড়া দ্রুত পায়ের আওয়াজ কেবলমাত্র জঙ্গলের নিস্তব্ধতা কিছুটা ভঙ্গ করছে। হঠাৎ কেবলমাত্র পদশব্দ ছাড়াও পাওয়া গেল 2জন মানুষের কোরাসের মতো চিৎকার। কয়েক মিনিট এই সশব্দ হুল্লোড় চলার পরে হঠাৎ জবনিকা পতন ঘটল বিকট দুটো গুলির শব্দে। আর্তচিৎকারের পর প্রায় একই সঙ্গে একজোড়া দেহ মাটিতে লুটিয়ে পড়ল। শিশিরে ভেজা মাটি আরো কিছুটা ভিজে গেল গাঢ় তাজা রক্তে। সঙ্গে সঙ্গে আরো 2জন এগিয়ে আসে। মৃতদেহ দেখার পর একজন নিজের ওয়্যারলেস বের করে কাউকে জানালো, স্যার পেয়েছি, ইন্টারপোলের আপডেট একদম ঠিক ছিল। 3 জন এসেছিল, সম্ভবত খুলনা বা সাতক্ষীরা থেকে বর্ডার পেরোনোর প্ল্যান ছিল। জঙ্গলে লুকিয়েছিল। তল্লাশি চালানোর কিছুক্ষণের মধ্যেই ওরা ফায়ারিং শুরু করে। উই ট্রাইড টু ক্যাচ দেম অ্যালাইভ, বাট ক্রস ফায়ারিংয়ে 2 জন মারা গেছে, একজন পালিয়েছে। আপনি যত দ্রুত সম্ভব ফোর্স পাঠানোর ব্যবস্থা করুন। NIA বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আজকে থেকে প্রায় 10 দিন আগে পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করে।
খবর পাওয়া যায় ভারত থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে আধুনিক এক্সপ্লোসিভ নিয়ে আসার পরিকল্পনা চলছে। পশ্চিমবঙ্গের সমস্ত সম্ভাব্য সীমান্তে কড়া নজরদারি রাখা সত্ত্বেও গত রাত্রে 3 জন দুষ্কৃতী সুন্দরবনের দক্ষিণ উপকূলে এসে গা ঢাকা দিয়েছিল। বিএসএফ এর 3 জন জওয়ান গতকাল রাত থেকে অভিযান শুরু করে। দুষ্কৃতীদের গুলিতে আহত হন এক জওয়ান। এরপর বাকিদের তৎপরতায় 2 জন দুষ্কৃতীর সলিল সমাধি সম্পন্ন হয়। ঘটনাস্থলে স্থানীয় পুলিশের 2টো দল এসে পৌঁছয় প্রায় 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর। আহত জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে মৃতদেহ সরিয়ে নিয়ে যেতে আরও ঘণ্টাখানেক পেরিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করার সময় পুলিশের নজরে আসে যেখানে 2টি মৃতদেহ পড়েছিল তার থেকে কয়েক হাত দূরেই একটি সিল করা চকচকে বাক্স। কাছাকাছি এসে দেখতেই পুলিশের সন্দেহ হয়। তৎক্ষণাৎ খবর দেয়া হয় কলকাতা পুলিশের লালবাজার হেডকোয়ার্টারে। সূর্য মধ্যগগনে পৌঁছানোর কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে এসে হাজির হল কলকাতা পুলিশের 2 জন উচ্চপদস্থ অফিসার, একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং বম্ব স্কোয়াডের 3 জনের একটি দল। প্রাথমিকভাবে এক্স-রে এবং রেডিয়েশন ডিটেকশন করে বোঝা যায় যে এই ছোট টিফিন বক্সের আকারের বাক্সটি বোমা না হলেও তার ভিতর এমন কিছু রয়েছে যার প্রভাবে ঘটনাস্থলে উপস্থিত সকলের একসঙ্গে পঞ্চত্ব প্রাপ্তি করতে পারে। এই ঘটনার পর 7 দিন পেরিয়ে গেলেও গোটা এলাকা খানাতল্লাশি চললেও পলাতক তৃতীয় দুষ্কৃতীর আর কোনো খোঁজ পাওয়া গেল না। পুলিশি ব্যর্থতাই হোক বা রাজনৈতিক চাপানুতোর, কেসটা আর কিছুদিন চর্চায় থাকার পর কেমন যেন ধামাচাপাই পড়ে গেল। 8ই নভেম্বর সকাল 10টা। স্যার। বল রমেশ, খবর পেলি? খবর আছে স্যার, তবে নাটক না মেরে তাড়াতাড়ি বল। আজকে ভোরবেলা কেষ্টপুর খালে একটা লাশ পাওয়া গেছে, পুলিশের ড্রেস স্যার। আমি গেছিলাম, কিন্তু মানে মুখটার এমন অবস্থা যে দেখে বোঝার উপায় নেই আর কি। সায়কের মুখের হতভম্ব ভাবটা ডিপার্টমেন্টের কারোরই নজর এড়িয়ে গেল না। বিতান বোস নিখোঁজ হওয়ার পর 4 দিন কেটে গেছে। এসপি সুধাংশুবাবুর তরফ থেকে ক্রমে চাপ বেড়েই চলেছে। রীতিমতো চ্যালেঞ্জের মুখে সায়ক ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছে। বেশ কয়েকজন বিশ্বস্ত লোককে টিপ দিয়ে রেখেছিল গোটা কলকাতার উত্তর দক্ষিণ সমস্ত জায়গায়। তার মধ্যেই একজন সবেমাত্র ফোন করে খালের জলে ভেসে থাকা পুলিশের মৃতদেহ পাওয়ার খবরটা দিল সায়ককে। ডেস্ক থেকে তড়িঘড়ি উঠে এসপি সাহেবের কেবিনের দিকে দৌড়ল সায়ক। স্যার, মে আই? আরে এসো সায়ক, এসো। এনি আপডেটস? হ্যাঁ স্যার, কেষ্টপুর খালে একজন পুলিশ ইউনিফর্ম পরা মৃতদেহ পাওয়া গেছে, বাট মুখের নাকি এমন অবস্থা যে ঠিক করে। হোয়াট? মাই গুডনেস! চলো, আমিও যাব। চলুন স্যার। হুটার লাগানো সাদা এক্সইউভিটি রাস্তার যে জায়গায় এসে দাঁড়ালো সেখান থেকে খালের বিকট গন্ধটা তীব্রভাবে পাওয়া যাচ্ছে। গাড়ি থেকে নেমে এলেন 5 জন, এসপি সুধাংশু চক্রবর্তী, সায়ক ঘোষাল ও সাথে 3 জন কনস্টেবল। রাস্তার একপাশ দিয়ে যে বাঁধানো রাস্তাটা খাল বরাবর সোজা এগিয়ে গেছে সেখানে এক জায়গায় বেশ জটলা হয়ে আছে। তার মধ্যে কয়েকজনের হাতে মোবাইল। হাত উঁচু করে এই বিভৎস দৃশ্যকে ক্যামেরাবন্দি করে নিজের নিকৃষ্ট চিত্ত বিনোদনের রসদ খুঁজতে ব্যস্ত তারা। পুরো দলটা যখন জটলার উদ্দেশ্যে এগোতে শুরু করেছে তখন দেখা গেল একজন বৃদ্ধ লোক সেই জটলা থেকে কিছুটা আলাদা হয়ে দাঁড়িয়েছে, হয়তো শুধু শুধু পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার ভয়। এসপি সাহেবকে বেশ কিছুক্ষণ কেমন অন্যমনস্ক লাগছিল। সায়কই 3 জন কনস্টেবলকে নির্দেশ দিল মৃতদেহ তুলে আনার জন্য। জলের মধ্যে থাকা অবস্থাতেই দেখা যাচ্ছিল মৃতদেহর অবস্থা বিভৎস। সম্পূর্ণ সাদা একটা দেহ, জলে ডুবে থেকে ফুলে ফেঁপে উঠেছে, মুখটা যেন থেঁতলে নষ্ট করে দেওয়া হয়েছে। প্রায় 6 বছর হতে চলল একই ডিপার্টমেন্টে একসঙ্গে কাজ করার পর তার বিতান স্যারকে এই অবস্থায় দেখে গোটা শরীরটা কয়েক মুহূর্তের জন্য শিউরে উঠল সায়কের। তারপর আতঙ্ক ছাপিয়ে মনের মধ্যে কষ্টের পরিমাণটাই বেড়ে গেল।
মিসেস বোসকে কি জবাব দেবে সে? নিজেই বা কিভাবে সবটা মেনে নেবে? আর কেই বা এত নৃশংসভাবে বিতান স্যারকে? কয়েক মুহূর্ত রাস্তার দিকে তাকিয়ে থেকে হঠাৎ মুখ তুলে দেখল 3 জন কনস্টেবল ও 2 জন স্থানীয় ছেলে একসাথে মৃতদেহ তুলে আনছে। ইতিমধ্যে আরো 2টো গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে দেখে বেশ অপ্রস্তুত হয়ে সেদিকে তাকিয়ে দেখল। মুহূর্তের মধ্যে দেখা গেল অবাঞ্ছিত আত্মীয়ের মতো কয়েকজন সাংবাদিক এসে হাজির হয়েছে। সরকারি পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করার সুবাদে এই ধরনের পরিস্থিতি সামলানো পুলিশের কাছে কঠিন কিছু নয়। অ্যাম্বুলেন্স সদ্য এসে পৌঁছেছে লাশ স্থানান্তকরণের উদ্দেশ্যে। ইতিমধ্যেই এসপি সুধাংশুবাবুকে প্রায় ঘিরে ধরল 2 জন ক্যামেরা পার্সন ও একজন সাংবাদিক, এবং সেই একই চিরাচরিত প্রশ্ন উঠে এলো তাদের মুখে। স্যার আর একটা প্রশ্ন, পুলিশ যদি নিজের কর্মীদের নিরাপত্তা প্রদানে বিফল হয় তখন সাধারণ মানুষ কোন ভরসায় জীবন কাটাবেন? আপনার কি মনে হয় এটা কি খুন নাকি আত্মহত্যা? পুলিশ কি নিজেদের কাজ ঠিক করে করছে না? স্যার বলুন স্যার, আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশের কাছে এখনো স্পষ্ট কোনো জবাব নেই। তবে আমরা থেমে থাকবো না, সব সময় এই ধরনের প্রশ্ন ক্রমাগত চলার পর বাধ্য হয়ে সায়ক বাকি কনস্টেবলদের নিয়ে সুধাংশুবাবুকে প্রশ্নজাল থেকে বের করে নিয়ে আসে। কয়েক মুহূর্তের জন্য জটলা এমন জায়গায় দাঁড়িয়েছিল যে প্রায় ধস্তাধস্তি করেই 2 জন কনস্টেবল সুধাংশুবাবুকে বের করে নিয়ে আসে। পরিস্থিতি কিছুটা হালকা হতে সুধাংশুবাবু বললেন, আচ্ছা সায়ক, আইডেন্টিফিকেশনের জন্য কিছু কি পাওয়া গেছে? আই মিন পার্স, আইডি কার্ড বা কিছু? না স্যার, কিচ্ছু নাই। মোবাইল তো সেই রাত থেকেই বন্ধ, সেটাও কোনো খোঁজ নেই। কেবল বাঁ পকেটে একটা রুমাল রয়েছে, সেটা আমি বিতান স্যারকে আগে ব্যবহার করতে দেখেছি। ঠিক আছে। আচ্ছা তুমি এক কাজ করো, বডি ফরেন্সিকে পাঠিয়ে আশেপাশে একটু খোঁজ নাও। দেখে তো মনে হচ্ছে রিসেন্ট ব্যাপার নয়। আই মিন যদি আগেই খুন করে থাকে তাহলে কখন কিভাবে এখানে বডি আনা হলো এটা নিয়ে খোঁজ নাও। মেন রোডে ক্যামেরা ফুটেজ জোগাড় করো, তারপর দেখা যাক কি পাওয়া যায়। ওকে স্যার। বাড়ি ফেরার সময় অনেকগুলো আলাদা আলাদা দুশ্চিন্তা সায়কের অবচেতনে ক্রমাগত ঘুরপাক খাচ্ছিল। শারীরিক ক্লান্তির সাথে সাথে ক্রমেই বেড়ে চলেছে মানসিক উত্তেজনা। বাড়ি পৌঁছে রাত 9টার পর সুধাংশুবাবুকে ফোন করল সায়ক। বলো সায়ক। অত্যন্ত ক্লান্ত গলায় শব্দ দুটো উচ্চারণ করলেন সুধাংশুবাবু। স্যার, প্রাইমারি এক্সামিনেশনে যা শুনলাম স্যার, তাতে আমি চমকে উঠেছি। ডিএনএ রিপোর্ট পেতে যদিও কাল বিকেল, তবে ফরেন্সিক থেকে জানিয়েছে তাতে বোঝা যাচ্ছে এটা বিতান স্যারের বডি নয়। অন্তত 5-6 দিন আগেই এই ব্যক্তি মারা গেছে, কিন্তু 5 দিন হলেও তখনও বিতান স্যার অন ডিউটি ছিলেন। তার মানে স্যার, যে বা যারা বিতান স্যারকে সরিয়েছে তারাই কেউ ওনার ইউনিফর্ম এই লাশের গায়ে পরিয়ে খালের জলে ফেলে রেখে গেছে। কিন্তু এর কোনো মোটিভ তো আমি বুঝতে পারছি না স্যার। এটা কি আমাদের জন্য? যাক, তাও কিছুটা রিলিফ। তো এইরকম ভাবে মিসলিড করার, ঠিক আছে, আমি কাল সকালে গিয়ে কথা বলছি। আমার শরীরটাও ঠিক লাগছে না। সরি স্যার, আসলে ব্যাপারটা এমনই। ওকে স্যার, কালই কথা হবে। আপনি রেস্ট নেন স্যার। গুড নাইট। পরের দিন সায়কের ঘুম ভাঙল একাধিক ফোন কলে। সকালে সুধাংশুবাবুর স্ত্রী তাকে দেখতে না পেয়ে বাড়ির অন্যত্র খুঁজতে শুরু করেন। নিচের তলায় ওয়াশরুমের দরজা বন্ধ থাকায় ওনার ধারণা হয় তিনি ভিতরে আছেন। কিন্তু বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পরেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় তিনি বাড়ির কাজের লোকেদের সাহায্যে দরজা ভেঙে দেখেন মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন সুধাংশু চক্রবর্তী। তৎক্ষণাৎ তাকে গাড়িতে করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। খবরটা শোনা মাত্র সায়ক আগে সুধাংশুবাবুর বাড়ি যাওয়া স্থির করল। গোটা রাস্তায় সে শুধু একটা বিষয় নিয়ে চিন্তামগ্ন। গতকাল রাতে সুধাংশুবাবু নিজেই বললেন যে তার শরীর ঠিক লাগছিল না, কিন্তু এত তাড়াতাড়ি এমন কি হলো যে একেবারে কয়েক ঘন্টার মধ্যেই পরলোক গমন, তাও এরকম অদ্ভুতভাবে? আচ্ছা, তার মৃত্যুটা কি আদৌ স্বাভাবিক? সমস্ত প্রশ্নের উত্তর খোঁজ পেতে গেলে তাকে আরো সজাগ হতে হবে। অতীতের চিন্তার পরিমাণ কমিয়ে
আরও অনেক বেশি পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। বাড়ির কিছুটা দূরেই গাড়ি পার্ক করতে হলো ভিড়ের জন্য। সকাল সকাল এখানেও সে এক অযাচিত পতঙ্গের আবির্ভাব ঘটেছে। তার সাথে লালবাজার থানা থেকে উচ্চপদস্থ অফিসাররাও এসে উপস্থিত হয়েছেন। আবার ঘোলা জলে মাছ ধরতে স্থানীয় কাউন্সিলরও সমবেদনার থলি হাতে উপস্থিত। এমন অবস্থায় কিভাবে যে ন্যূনতম তদন্তটাও সম্ভব সেই নিয়ে দুশ্চিন্তায় পড়ল সায়ক। অগত্যা বাড়ি কিছুটা হালকা হওয়ার অপেক্ষা করতে হবে। প্রায় মিনিট 40 অপেক্ষা করার পর বাড়ির সামনে থেকে বেশ কিছু গাড়ি বেরিয়ে যেতে দেখা গেল। সায়ক এসে বাড়ির দরজার সামনে দাঁড়াতেই ডিআইজি ভাস্কর প্রধানকে দেখে একটু আড়ষ্ট হয়ে যায় সায়ক। কথায় কথায় তিনি সায়ককেই এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়ে বেরিয়ে যান। সুধাংশুবাবুর ছেলে থাকে পুনেতে। তার ফিরতে বিকেল। তার ডেথ সার্টিফিকেট এখনো ইস্যু করা হয়নি। সেটাও আরেক দিক থেকে শান্তির। সুধাংশুবাবুর মৃতদেহ কিছুক্ষণ আগে বাড়িতে আনা হয়েছে। সায়ক একাই কিছুক্ষণ সামনে দাঁড়িয়ে মৃতদেহ পর্যবেক্ষণ করে। এরপর সুধাংশুবাবুর স্ত্রীকে সঙ্গে নিয়ে তার শোবার ঘর বেশ কিছুক্ষণ ঘুরে দেখল সে। শেষে নিচে ভাঙা দরজার ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বোলালো সে। মেঝেতে সামান্য পরিমাণ রক্তের দাগ। হতে পারে সেটা মেঝেতে পড়ে যাওয়ার সময় মাথায় চোট লাগার ফলে। ওনার বাঁদিকে কপালের কাছে একটা ক্ষত একটু আগেই দেখে এসেছে সায়ক। আর রয়েছে মেঝেতে বিক্ষিপ্ত কিছুটা বমি। সদ্যমাত্র কেসের তদন্তভার পাওয়ার সুবাদে প্রথমেই সায়ক ডিআইজি সাহেবকে ফোন করে, অনুরোধ করে যেন তার দেহ পোস্টমর্টেমের আগে সৎকার না করা হয়। সেই মতো ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভাস্কর প্রধান। সুধাংশুবাবুর বাড়ি থেকে বেরিয়ে আগে লোকাল থানার সঙ্গে যোগাযোগ করে সায়ক। তাদের উপর প্রাথমিকভাবে সুধাংশু চক্রবর্তীর বাড়ি এবং আশেপাশের বাড়ির লোকেদের জেরা করার দায়িত্ব দিয়ে লালবাজার ফেরে। সেদিন বিকেলে দক্ষিণ কলকাতার আশেপাশের প্রায় সমস্ত সরকারি হাসপাতালে খবর পাঠানো হয়। তাদের হাসপাতাল থেকে গত দুদিনের মধ্যে কোনো মৃতদেহ মর্গ থেকে মিসিং কিনা সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য। কেষ্টপুর সহ আরও কয়েকটি নিকটবর্তী থানায় বিতান বোসের ছবি পাঠানো হয়। যদি তাকে কেন্দ্র করেই এতগুলো ঘটনা ঘটে থাকে তবে তার খোঁজ পাওয়াটা অত্যন্ত জরুরি। দশই নভেম্বর সন্ধ্যা নামার কিছুটা আগেই নিজের গাড়ি নিয়ে কলেজের গেটের বাইরে একটি নীল সুইফট গাড়ি এসে দাঁড়াল। গাড়ির ভিতরে নিঃশব্দে স্টিয়ারিং হাতে বসে নিখিল মিত্র। বিগত কয়েকদিন তিনি নিজেই মেয়েকে কলেজ থেকে নিতে আসছেন। 3-4 দিন ধরে তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কি একটা আশঙ্কা যেন অদৃশ্য ছায়ার মতো তাকে প্রতিনিয়ত অনুসরণ করে চলেছে। কলেজের গেট খোলার মিনিট 2 পরেই গাড়ির পিছনের দরজা খুলে গাড়িতে ঢুকল একটি বছর 20 মেয়ে। পরনে এই বেসরকারি কলেজের ইউনিফর্ম। গেটের উপরের নীল ফলকের উপর লেখা রয়েছে বিদ্যা মন্দির অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। নিখিলবাবুর একমাত্র মেয়ে তন্নিষ্ঠা এই কলেজের 3য় বর্ষের ছাত্রী। গাড়িতে উঠে বাবার চোখ মুখের অবস্থা দেখে কিছুটা হতাশ হয়ে প্রশ্ন করল তন্নিষ্ঠা, তুমি এত কেন প্যানিক করছো বলো তো? আমি নিজে চলে গেলে কি খুব ক্ষতি হতো? তুমি রোজ এই শরীরে আমাকে দুবেলা পৌঁছে দিচ্ছ। প্রশ্ন শুনে গম্ভীরভাবে উত্তর দিলেন নিখিলবাবু, সমস্যাটা তোর না হলেও আমার। যখন মনে হবে আর চিন্তার কোনো কারণ নেই তখন না হয়ে একাই যাতায়াত করবি, এখন নয়। আর দ্বিরুক্তি না করে গাড়ি স্টার্ট দিলেন নিখিলবাবু। বাড়িতে পৌঁছেই কিছুক্ষণ পরেই ব্যস্তভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলেন নিখিলবাবু। ফিরলেন প্রায় ঘন্টা 2 পরে। বাড়ি ফিরেই তার নতুন অভ্যাস নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন নিখিল মিত্র। টিভিতে নিউজ চ্যানেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা আর নিজের ফোন ঘাঁটা। রাত তখন প্রায় 10:30। ডিনার সেরে নিজের ঘরে চলে গেলেন নিখিলবাবু। ঘরের দেওয়াল আলমারি থেকে কর্মকালের বেশ কিছু ফাইল বের করে আনলেন তিনি।
রিডিং ডেস্কে বসে খুব মনোযোগ সহকারে একটি ফাইল খুলে বসলেন তিনি। টেবিল ল্যাম্প ছাড়া ঘরে অন্য সবকটি আলোই বন্ধ, তাই বিধাননগর স্টেশনের কাছের এই 7 তলা ফ্ল্যাটের দোতলার জানলা দিয়ে খুব ক্ষীণ একটি আলোর আভাস পাওয়া যাচ্ছিল। সকাল 7:30টাই মূলত নিখিলবাবুর ঘরের দরজা খোলার সময়। সাধারণত এই নিয়মের খুব একটা হেরফের তন্নিষ্ঠা কখনো লক্ষ্য করেনি, কিন্তু আজকে 8:10 পর্যন্ত তার ঘরের দরজা বন্ধ দেখে সে বার কয়েক দরজায় টোকা মারে। উপাস থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তড়িঘড়ি তার মাকে ফোন করে সে। 2 দিন হল নিখিলবাবুর স্ত্রী গিয়ে রয়েছেন এক আত্মীয়ের বাড়িতে। এই মুহূর্তে তাই বাড়িতে উপস্থিত প্রাণী বলতে দুজনেই। মাকে ফোন করে সবটা জানাতে তিনিও কিঞ্চিত আতঙ্কগ্রস্ত হয়ে তৎক্ষণাৎ ফিরে আসার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে তন্নিষ্ঠা তাদের ফ্ল্যাটের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তাদের ফ্ল্যাটের সামনের দরজায় বেল বাজায়। দরজা খুলে এক ভদ্রমহিলা বেরিয়ে আসতেই সে কাঁপা গলায় উৎকণ্ঠার সঙ্গে বলে, সরি সরি সরি, সকাল সকাল একটু বিরক্ত করছি। আসলে বাবা নিজের ঘরে দরজা বন্ধ করে কালকে রাত্রে শুয়েছে, কিন্তু বাবা কখনো এত দেরি করে না। কিন্তু এখন অনেক ডাকাডাকি করার পরেও কোনো সাড়া পেলাম না। আপনারা প্লিজ একবার আসুন না। বেলা 10:30 নাগাদ সরকারি হাসপাতালের অটোপসি রুমের সামনে দাঁড়িয়েছিল সায়ক। প্রাইমারি এক্সামিনেশন কাল রাতেই করা হয়েছে, কিন্তু রিপোর্ট দেখার থেকে সামনাসামনি কথা বললে ডিটেলে অনেক তথ্য পাওয়া যাবে। সেই উদ্দেশ্যে ফরেন্সিকের সাথে কথা বলে নিজেই আসার সিদ্ধান্ত নিয়েছিল সায়ক। অটোপসি রুমের বাইরে বসে এই কদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো পরপর সাজিয়ে নিচ্ছিল সায়ক। ডিপার্টমেন্ট থেকে একজন ডাক্তার এসে সুধাংশুবাবুর পোস্টমর্টেম সম্বন্ধে যা বললেন সেটা এই রকম। টাইম অফ ডেথ রাত 2টো থেকে 3টের মধ্যে। দেহে একটি মাত্র আঘাতের চিহ্ন রয়েছে, সেটা কপালে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ বিষয় হচ্ছে ওনার শরীরে সম্ভবত রাইসিন ইনজেক্ট করা হয় মৃত্যুর অন্তত 13 থেকে 15 ঘন্টা আগে। ওনার হার্টের সমস্যা ছিল। রাইসিন তার শরীরে প্রয়োগের 7 থেকে 8 ঘন্টা পরেই তার প্রভাব ফেলতে শুরু করে। বিবরণ শুনে হাসপাতাল থেকে ফেরার সময় বেশ অন্যমনস্ক লাগছিল সায়ককে। ছবির আকারে যেন জিগস পাজলের টুকরোগুলোকে পরপর সাজাতে চাইছে সে। বেলা 10:30 নাগাদ স্যার আমাদের সঙ্গে ছিলেন। বিধান স্যারের সন্দেহে যার লাশ পাওয়া গেল তাকে নিয়ে আমি ফিরে এলাম। উনি বললেন কিছু কাজ সেরে বাড়ি ফিরব। তারপরে রাত 9:30টায় ফোন করাতে বললেন শরীর খারাপ লাগছে, মানে ততক্ষণে বিষের প্রভাব শুরু হয়ে গেছে। কিচ্ছু পরিষ্কার হচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে সায়ক ডিপার্টমেন্টে ফিরল বেলা 12টা নাগাদ। নিজের ডেস্কে বসে সামনে টেবিলে রাখা রিপোর্টের দিকে তাকিয়ে আবার ভাবতে শুরু করল। আধ ঘন্টাও কাটেনি তখন হঠাৎ তার সংবিত ফিরল একটি আওয়াজে। টেবিলের উপরে রাখা তার মোবাইলের রিংটোন শুনে হাতে তুলে নিয়ে দেখল একটি অচেনা নাম্বার থেকে ফোন আসছে। হ্যালো হ্যালো, আমি বিধাননগর থানা থেকে এসআই বর্ধন বলছি। হ্যাঁ বলুন। আজ সকালে বিধাননগর স্টেশনের কাছে একটা ফ্ল্যাট থেকে একজনের মৃতদেহ পাওয়া গেছে। আমরা খবর পাই 4:30 নাগাদ। নাম নিখিল মিত্র। আর আমরা স্পটে পৌঁছই ওই 9টার সময়। গিয়ে দেখি দোতলার একটা ফ্ল্যাটে নিজের ঘরের মেঝেতেই পড়ে রয়েছে নিখিল মিত্রের মৃতদেহ। আমরা ওনার মেয়ে ও পাশের ফ্ল্যাটের 2জন প্রতিবেশীর সাথে কথা বলেছি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ঘরের দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ ছিল। ওনার মেয়েকে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু সন্দেহজনক তথ্য পাওয়া যায়নি। আপনাকে জানালাম কারণ নিখিল মিত্রের ফোন পাওয়া গেছে। সৌভাগ্যবশত ওনার মেয়ের পাসওয়ার্ডটা জানতো। ফোনের কল লিস্টে আমরা একজনের নাম্বার পাই, যেটা এসপি সুধাংশু চক্রবর্তী নামে সেভ করা। পুরো বিবরণ শুনে সায়কের সামনে থেকে যেন একটা কালো পর্দা ধীরে ধীরে মুছে যেতে লাগলো। তার মাথায় এই সময় একটাই জিনিসের কথা এলো, সুধাংশু স্যারের মোবাইল। ভাবা মাত্র লালবাজার থেকে বেরিয়ে সুধাংশুবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সায়ক। আসলে প্রাথমিকভাবে সুধাংশুবাবুর মৃত্যুটা যে খুন হতে পারে সেই নিয়ে অনিশ্চয়তা সায়কের মনের মধ্যে ছিল। তাই তার ঘরের অন্যান্য জিনিসপত্রের সাথে
এভিডেন্স হিসেবে মোবাইলটা সংগ্রহ করার কথা মাথায় আসেনি, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট দেখে আর বলার অপেক্ষা থাকে না যে এটি একটি পরিকল্পিত খুন। দিনের বেলা কোনো একটি নির্দিষ্ট সময়ে তার শরীরে কোনোভাবে রাইসিন ইনজেক্ট করা হয়। সুধাংশু চক্রবর্তীর বাড়িতে পৌঁছে তার স্ত্রীর সাথে কথা বলে ওনার ঘরটা একবার দেখতে চাইল সায়ক। সেদিন রাত্রে ফোন কলের পর উনি কি কিছু বুঝতে পেরেছিলেন? আর বিধাননগরের নিখিল মিত্রের সাথে তার কি এমন যোগাযোগ ছিল যে কথোপকথনের পর দুজনকেই প্রাণ দিতে হলো? মাথায় হাজার প্রশ্ন নিয়ে সুধাংশুবাবুর ঘরের প্রত্যেকটা জিনিস যতটা সম্ভব খুঁটিয়ে দেখল সে। অবশেষে তার মোবাইল ফোনটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রথমে সে ভাবল লালবাজার ফিরবে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো একবার বিধাননগর হয়ে যাওয়া উচিত। গাড়ি স্টার্ট দিয়ে বিধাননগর থানার দিকে এগোলো সে। হ্যালো, ইন্সপেক্টর বর্ধন। হ্যাঁ বলুন সায়ক বাবু। আমি বিধাননগর এলাকাতেই আছি। একবার ক্রাইম সিনটা দেখতে পেলে ভালো হতো। বুঝতেই পারছেন এখন দুটো কেসই কানেক্টেড। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বরং থানায় চলে আসুন, তারপরে একসাথেই বেরোনো যাবে। বডি পোস্টমর্টমে চলে গেছে, বোধহয় পরশুর আগে রিপোর্ট পাওয়া খুবই মুশকিল। ঠিক আছে। নিখিল মিত্রের বন্ধ ফ্ল্যাটের তালা খুলে দুজন কনস্টেবলকে নিয়ে ভিতরে ঢুকল সায়ক আর এসআই বর্ধন। তার শোবার ঘরে ঢুকে সায়ক দেখল একটা টেবিল ল্যাম্প মেঝেতে পড়ে আছে। টেবিলের উপর ছড়ানো 3টে ফাইল। তার কাগজপত্র অবশ্য বর্ধন ইতিমধ্যেই দেখেছে। বাহ বাহ, আপনার নিখিল মিত্র তো নেহাত পাতিলোক নয়। ডিআরডিওর বেশ গুরুত্বপূর্ণ কোনো পদে ছিলেন ভদ্রলোক। হ্যাঁ, সেই বিষয়ে আমরাও খোঁজ নেওয়া চালু করেছি। আসলে ওনার মৃত্যুটা একেবারেই যে স্বাভাবিক সেটা মনে না হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথমত, উনি ধূমপান বা মদ্যপান করতেন না, কোনো রকম ক্রনিক ব্যাধিও ছিল না। পাশের ঘরে ওনার মেয়ে শুয়ে, আর যদি তেমনই অসুস্থ বোধ করতেন তাহলে তো মেয়েকে ডাকতেই পারতেন, কিন্তু ওনার মেয়ে নাকি কিছুই শুনতে পাননি। ওখানেও একই ব্যাপার। যাই হোক, কালেক্ট করার মতো কিছু পেয়েছেন? তেমন কিছু নয়, তবে ওনার বডিতে অদ্ভুত কিছু জিনিস দেখেছি। মনে হচ্ছিল ওনার দেহ যেন ভিতর থেকে পুড়ে গেছে। চামড়ার বিভিন্ন জায়গায় পোড়ার দাগ, সারা শরীরে যেন একদিনের মধ্যেই রক্তাল্পতা দেখা দিয়েছে, পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বিষক্রিয়া বলছেন? বাট এমন এফেক্ট তো আমার ক্যারিয়ারে আমি কখনো দেখিনি। ওনার মেয়ের সাথে কথা বলা যায়? ওনার মেয়েকে আমরা ওনার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি, তবে আপনি যদি বলেন একবার যাওয়াই যায়। যাব, চলুন। ভবানীপুরে এলগিন রোডের ধারেই একটি 5তলা ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো বর্ধনের গাড়ি। 3তলার একটি ফ্ল্যাটের দরজায় বেল বাজলে তন্নিষ্ঠাই দরজা খুলল। ভিতরে ঢুকে ইন্সপেক্টর বর্ধনই প্রথম কথা শুরু করল। ইনি লালবাজার হোমিসাইড ডিপার্টমেন্ট থেকে এসেছেন। নিখিলবাবু সম্বন্ধে কিছু জিজ্ঞাসাবাদ করতে চান। আশা করি তাতে আপনার কোনো আপত্তি নেই। বিধ্বস্ত মুখে কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দিল তন্নিষ্ঠা। কি জানতে চান বলুন। আচ্ছা, আপনি বলেছেন যে বিগত কদিন ধরে নাকি উনি যথেষ্ট টেন্স ছিলেন, তো তার বিশেষ কোনো কারণ সম্বন্ধে আপনি কি কিছু বলতে পারেন? আসলে কদিন আগেই রাত্রে বাবার ফোনে একটা কল আসে, তখন বাবা বাড়িতেই ছিল। রিসিভ করে বাবা কোনো কথা বলেননি, কিন্তু ফোনটা রাখার পর থেকে কেমন যেন একটা ভয় পেয়ে গেল, মানে একটা উদ্ভ্রান্তের মতো বিহেভ করতে শুরু করলো। তারপর গত 2 দিন যতক্ষণ বাড়িতে ছিল সমানে টিভিতে নিউজ চ্যানেল খুলে বসেছিল আর ঘন ঘন ফোনের দিকে তাকাচ্ছিল। আমি বেশ কয়েকবার বাবাকে জিজ্ঞাসাও করেছি, কিন্তু আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। আচ্ছা, এই কদিনে ওনার থেকে সুধাংশু চক্রবর্তী নামটা কি শুনেছেন? না, সেরকম তো কিছুই। ওকে, চলুন বর্ধন বাবু, আজকের জন্য এটুকুই যথেষ্ট।
11ই নভেম্বর মাথার মধ্যে একরাশ চিন্তা নিয়ে বাড়ি ফিরল সায়ক। মধ্যরাত অবধি ঘুমের চিহ্ন মাত্র ছিল না তার চোখে। কোনো এমন একটা সূত্র খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজন, যাতে পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলোকে একসাথে জোড়া যায়। পরদিন সকাল 9:30 নাগাদ লালবাজার পৌঁছল সায়ক। ফেরার পথে গতকাল রাত্রেই সে সাইবার ডিপার্টমেন্টে সুধাংশুবাবুর ফোনটা পাঠানোর ব্যবস্থা করে গেছে ডেটা রিকভারির জন্য। এতক্ষণে একটা বিষয় ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সায়কের কাছে। সুধাংশুবাবুর হত্যা এবং নিখিল মিত্রের মৃত্যু কোনো না কোনোভাবে কানেক্টেড। কিন্তু আর একটা ঘটনাও কি এর সাথে জড়িয়ে? বিতান স্যারের নিখোঁজ হওয়াটা কি ইচ্ছাকৃত নাকি অন্য কিছু? কিছুক্ষণ পরে সাইবার ডিপার্টমেন্টে ডাক পড়ল সায়কের। সুধাংশু চক্রবর্তী এবং নিখিল মিত্র দুজনেরই ফোন চেক হয়ে গেছে। ডেটা, কল হিস্ট্রি, এমনকি লাস্ট 3 দিনের কল রেকর্ডও উদ্ধার করা গেছে। নিখিল মিত্রের সঙ্গে নিয়মিত না হলেও কালে ভদ্রে সুধাংশুবাবুর যোগাযোগ ছিল। জায়ান্ট স্ক্রিনের লাগোয়া সাউন্ড মিক্সিংয়ের সামনে তাকে বসতে বলল সাইবার সেলের অফিসার। কানে হেডফোন পরতেই প্রথমে সুধাংশুবাবু এবং পরে নিখিল মিত্র দুজনেরই ফোনে একটি অচেনা নাম্বারের কল রেকর্ড শোনানো হলো। দুটো ক্ষেত্রেই সায়ক শুনল ফোনের একপাশ থেকে দুবার হ্যালো বলার পরই ওপাশ থেকে কোনো কথার উত্তর এলো না। প্রায় 2 সেকেন্ড পরে একটা পিয়ানোর টিউন শোনা গেল। সাথে খুব ক্ষীণ একটি হাসি। দুজনের ক্ষেত্রে অবশ্য একই সুর ব্যবহার করা হয়েছে। উভয়ের দৈর্ঘ্য 8 থেকে 10 সেকেন্ডের বেশি নয়। সুধাংশুবাবুর কাছে কল আসে 7ই নভেম্বর রাত 11টায়। নিখিল মিত্রের কাছে একই দিনে, তবে সময়টা রাত 10:30, এবং তারপরেই দুজনের মৃত্যু। একটা বিষয় স্পষ্ট হয় সায়কের, তাহলে সম্ভবত এই ফোন কলের কথাই নিখিলবাবুর মেয়ে বলেছিল। এরপর দুটো ফোনের ইনবক্সে দেখা গেল কিছু র্যান্ডম মেসেজ, সিম কোম্পানির মেসেজ, ব্যাংকের মেসেজ, আর সঙ্গে একটা অচেনা নাম্বার থেকে আসা একটা মেসেজ। দেখে পাসওয়ার্ড বলেই মনে হয়, DRS19। রেকর্ডিং দুটো তার মেইলে পাঠাতে বলে ডিপার্টমেন্টের দিকে ফিরছিল সায়ক। পকেটে থাকা ফোনটা কাঁপতে শুরু করল। নাম্বারটা 2 দিন আগে পর্যন্ত অপরিচিত থাকলেও এখন চেনা। বিধাননগর থেকে এসআই বর্ধন। মর্নিং বর্ধন বাবু। হালকা মেজাজে কথাটা বললেও ওপাশের উত্তর শুনে মনে হলো ব্যাপার গুরুতর। মর্নিং। নিখিল মিত্রের পোস্টমর্টম করতে গিয়ে একটা বিপত্তি দেখা দিয়েছে। বিপত্তি? কি রকম? বডিতে হাইলি রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের ট্রেস পাওয়া গেছে। কি মানে, বডিতে যেটা আপনি বিষের লক্ষণ ভেবেছিলেন সেটা আসলে? এক্স্যাক্টলি। রেডিয়েশন স্প্রেড আউট হওয়ার ভয়ে তৎক্ষণাৎ বডি সেক্টর 1-এ অ্যাটমিক্স ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার রিসার্চে নিয়ে যাওয়া হয়েছে। এবার বাকি ইনফরমেশন ওখান থেকেই পাওয়া যাবে। এইবার যেন গভীর সমুদ্রে তলিয়ে যাওয়ার মতো অবস্থা সায়কের। হাইলি রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল, সেটি প্রয়োগে খুন। এই খুনি চায় কি? বিকেল থেকে বৃষ্টি হওয়ার পর এখন আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে, কিন্তু উত্তর কলকাতার গলির ভিতরের রাস্তাটা পুরোই জলমগ্ন। দোতলা বাড়ির নোনা ধরা দেওয়াল এখনও স্যাঁতস্যাঁতে হয়ে আছে। অন্ধকার সিঁড়ির পাশ দিয়ে ফোঁটা ফোঁটা জল মেঝেতে পড়ে প্রায় নিঃশব্দ বাড়িটাকে যেন সজীব করে তুলেছে। দোতলার একটি ঘরে টিমটিমে হলুদ আলোর নিচে যেন একটা মানুষের অবয়ব। হঠাৎ বৃষ্টির আওয়াজ ছাপিয়ে একজোড়া জুতোর শব্দ প্রত্যেকটা সিঁড়িকে আরো ভিজিয়ে দিয়ে উপরে উঠে আসতে লাগলো। দোতলার ঘরের সেই মানুষের অবয়ব যেন কিছুটা চঞ্চল হয়ে উঠল, কিন্তু খুব বেশি কিছু করার উপায় তার ছিল না, কারণ ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। জুতো জোড়ার শব্দ যখন প্রায় ঘরের সামনে এসে দাঁড়িয়েছে,
তখন অস্থিরতা বেড়ে গেল অবয়বের। জুতোর শব্দ থেমে সেই জায়গায় শোনা গেল দরজার তালা খোলার শব্দ। সবই তো শেষ, এরপর? অত্যন্ত ক্লান্ত গলায় প্রশ্ন করল সে। উত্তরে আগন্তুক ঘরের একপাশ থেকে একটা চেয়ার টেনে নিয়ে বসে বলল, সব শেষ আর হলো কই? যেটা হচ্ছে সেটা সাফাই অভিযান মাত্র। আরো একটা আবর্জনা যে সাফ করা এখনো বাকি বিতান, তারপরেই তোমার ছুটি। চিন্তা নেই, তোমার আয়ু এখনই শেষ হয়ে যায়নি, সেটা তো এখন তোমার হাতে। কথা শেষ করে আগন্তুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে আবার দরজায় তালা লাগিয়ে দিল। কয়েক মুহূর্ত পরে পাশের আরেকটা ঘরের তালা খোলার আওয়াজ পেল বিতান। কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর পাশের ঘর থেকে ভেসে এলো মিষ্টি একটা সুর, পিয়ানোর সুর, যেটা বিতান বোসের অতি পরিচিত, বিটহোভেনের ফারেলাইজ। তেরোই নভেম্বর সকাল 11:30। বিধাননগর থেকে একটা গাড়ি সেক্টর 1-এর দিকে এগিয়ে চলেছে। ড্রাইভারের সিটে একজন কনস্টেবল, পাশের সিটে বিধাননগর থানার এসআই বর্ধন, পিছনের সিটে সায়ক। নিখিল মিত্রের পোস্টমর্টেম নিয়ে একগুচ্ছ প্রশ্ন জমে আছে। তার সদুত্তর পাওয়া সম্ভব একমাত্র অ্যাটমিক্স ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার রিসার্চে। সেন্টারে প্রবেশ করা মাত্র প্রত্যেকের পরিচয়পত্র যাচাই করে তবে ভিতরে ঢুকতে দেওয়া হলো। দোতলায় উঠে কাঁচের দেওয়ালে মোড়া একটি ছোট কনফারেন্স রুমে অপেক্ষা করতে বলা হলো 3 জনকে। কিছুক্ষণ পর কনফারেন্স রুমের দরজা খুলে প্রবেশ করলেন বছর 50-এর ভদ্রলোক। গুড মর্নিং ডক্টর ধর। ভেরি গুড মর্নিং। আপনার সাথে কথা হয়েছিল তো? প্রশ্নটা ইন্সপেক্টর বর্ধনের দিকে তাকিয়েই করলেন ডক্টর অনুজ ধর। হ্যাঁ, অনেকগুলোই ডাউট আছে, একটু ক্লিয়ার করে দিতে হবে। রিপোর্ট হাতে নিয়েই এসেছিলেন ডক্টর ধর, কিন্তু তার আগে যেটা বললেন সেটা যথেষ্ট আশঙ্কাজনক। ওনার বডিতে মানে তীব্র বিষাক্ত এবং হাইলি রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল পোলোনিয়াম 210 ট্রেস পাওয়া গেছে। আমাদের ডিপার্টমেন্টের একজন সিনিয়র রিসার্চারের সাথে যোগাযোগ করেছিলাম, ওনাকে আজ আমরা ডেকে পাঠিয়েছি জানেন। পোলোনিয়াম 210? এরকম মেটেরিয়াল তো ইজিলি অ্যাভেলেবল নয়। একেবারেই না, স্পেস রিসার্চ বা নিউক্লিয়ার ওয়েপন্সে ইউজ করা হয়। পোলোনিয়াম কালেক্ট করে সেটা মার্ডার ওয়েপন হিসেবে ব্যবহার করা নট অ্যান ইজি টাস্ক অফিসার। কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে বলে আপনার ধারণা? দেখুন, ট্রেস পাওয়া গেছে তো ওনার ফুসফুসে, তো নিঃশ্বাসের মধ্যে দিয়ে ওনার শরীরে প্রবেশ করেছে বলে মনে করা হচ্ছে। শায়কের মাথার মধ্যে দুটো ঘটনা নিয়ে একসাথে চিন্তা শুরু হলো। সুধাংশু চক্রবর্তী এবং নিখিল মিত্র দুজনকে ফোন করে একই পিয়ানোর সুর শোনানো হলো। ফোন পাওয়ার পর নিখিল মিত্র যোগাযোগ করার চেষ্টা করলেন সুধাংশু স্যারের সাথে, কিন্তু ফোনে তাকে পেলেন না। 9 তারিখ সন্ধ্যায় সুধাংশু স্যারের ফোন লোকেশন এবং 10 তারিখ নিখিল মিত্রের ফোন লোকেশন উত্তর কলকাতার প্রায় একই এরিয়ায় ছিল। দুজনেরই মৃত্যু ঘটেছে এই ফোন আসার পরের দিন। তাহলে কি দুটি পিয়ানো সুর কোনো হিডেন মেসেজ? একজনকে খুন করা হলো শরীরের রাইসিন ইনজেক্ট করে, অপরজনকে হাইলি রেডিও অ্যাক্টিভ পোলোনিয়াম দিয়ে। হঠাৎ শায়ক বলল, আমাদের একটা জায়গায় রেডিও অ্যাক্টিভিটি মেজার করার দরকার। ডক্টর ধর, আমরা অফিসিয়ালি ফর্মালিটির ব্যবস্থা বিধাননগর কমিশন থেকে জোগাড় করার ব্যবস্থা করছি, বাট ইমিডিয়েট আমাদের একটা টিম দরকার। ওকে, গাইগার কাউন্টটা দেখার জন্য মোবাইল ডিভাইস রয়েছে। ঠিক আছে, আমি দেখছি ডিপার্টমেন্টে কথা বলে। শীততাপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় ডক্টর ধরের চশমার পাশে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম শায়কের চোখ এড়ায়নি। দুজন অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে শায়ক এবং বর্ধন রওনা দিল নিখিল মিত্রের বাড়ির উদ্দেশ্যে। যদিও বাড়ির ভিতরে রেডিয়েশনের ট্রেস পাওয়ার আশা ছিল না, কারণ তাহলে
সেটা মুহূর্তে বাড়িতে উপস্থিত সদস্যের শরীরে অসঙ্গতির সৃষ্টি করত। তাও তার বেডরুম স্ক্যান করে কোনো রিডিং পাওয়া গেল না। সায়কের মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা কথা খেলে গেল। বাড়ি ফেরার পর গাড়ি নিয়ে রওনা হয়েছিলেন নিখিল মিত্র। তৎক্ষণাৎ নিচে নেমে পার্কিংয়ের দিকে এগোল সায়ক। পার্কিংয়ে এই মুহূর্তে 3টে গাড়ি দাঁড়িয়ে। ফরেন্সিক টিমের 2জনকে নিয়ে ইন্সপেক্টর বর্ধনকে পার্কিংয়ে ডাকল সায়ক। কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল সায়ক এবং বর্ধন। বাকি 2জন গাড়ি পরীক্ষা করে বলল, খুব মৃদু ট্রেস পাওয়া যাচ্ছে। একে তো ঘটনা ঘটেছে প্রায় 3 দিন হয়ে গেল। দ্বিতীয়ত, যদি পোলোনিয়ামের মাত্রা সঠিকভাবে মেপে প্রয়োগ করা হয় তবে এখন তার ট্রেস পাওয়া স্বাভাবিকভাবেই খুব মুশকিল। গাড়ির ভিতরে সার্চ করে দেখা গেল সামান্য রিডিং পাওয়া যাচ্ছে গাড়ির ভিতরে রাখা একটা রুমাল থেকে। ইন্সপেক্টর বর্ধন, তাহলে আপনার জন্য নিখিল মিত্রের মার্ডার ওয়েপনটা পাওয়া গেল। তাহলে এবার? সায়কের কথায় শুধু একবার বলে নিচের দিকেই তাকিয়ে রইল বর্ধন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কলেজ সময়ের এক বন্ধু বারিনের কথা মাথায় আসতেই তাকে একটা ফোন করলো সায়ক। কিরে, কি খবর? চলে যাচ্ছে ভাই, তুই বল, এতদিন পর হঠাৎ মনে পড়লো? আসলে মনে পড়লো একটা দরকারি। তোর বাড়ি যেতে পারলে ভালো হতো। হ্যাঁ বেশ, তো চলে আয়, আমি বাড়িতেই আছি। বারিনের বাড়ি গিয়ে দেখল নিজের স্টুডিওতেই রয়েছে সে। কিছুক্ষণ কথা হওয়ার পর কাজের কথাটা বলে ফেলল সায়ক। আচ্ছা, তোকে আমি 2টো পিয়ানোর টিউন শোনাচ্ছি, শুনে বল তো কি বুঝছিস। আচ্ছা। পরপর কয়েকবার প্লে করার পর হেডফোন নামিয়ে রাখলো বারিন। দেখ, শুনে যা বুঝলাম তাতে এটা তো কোনো সুর নয়, কেবল পরপর কয়েকটা নোট বাজানো হয়েছে। তুই বললে সেটা আমি বের করে দিতে পারি। হ্যাঁ প্লিজ, সেটাই দে, তারপর দেখা যাবে। দেখ, এখানে যে নোটগুলো বাজছে সেগুলো হলো প্রথমে ডি, ডি, জি, ডি শার্প, এফ, ই, তারপরে এ, এ, ই, জি, বি, জি। কিন্তু এরকম র্যান্ডম নোট বাজানোর মানে আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এই বলে বারিন নিজের সামনে রাখা কিবোর্ডে নোটগুলো বাজালো। আচ্ছা, একটা প্যাটার্ন পাচ্ছি। দেখ, সাধারণত পিয়ানো নোট একটি নির্দিষ্ট ক্রমে সাজানো হয়, সি, ডি, ই, এফ, জি, এ, বি। যদি আমরা 1 থেকে 7 পর্যন্ত এই নোটগুলোর সঙ্গে মেলাই তাহলে দাঁড়াচ্ছে 225943, আর পরের বার 883575। এর বেশি তো আর কিছু হতেই হবে। অনেক ধন্যবাদ ভাই, এবার বাকিটা আমি দেখছি। কথা বলে বারিনের বাড়ি থেকে বেরিয়ে এলো সায়ক। বুক পকেটে ভাঁজ করা কাগজে লেখা সংখ্যাগুলো বোধহয় জট কিছুটা খুলেছে। রাতে বাড়ি ফিরে প্রায় সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর বর্ধনকে ফোন করল সায়ক। 2বার রিং হতেই রিসিভ করলো ইন্সপেক্টর বর্ধন। কি ব্যাপার, এনিথিং আর্জেন্ট? হ্যাঁ বর্ধনবাবু, 2টো ব্যাপারে আপনাকে একটু খোঁজ নিতে হবে। 1, নিখিল মিত্রের নাম আগে কোনো কেসে উঠে এসেছে কিনা। 2, নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের ডক্টর ধরের মুভমেন্টের উপর একটু নজর রাখুন। আমার মন বলছে উনি এই কেসের সাথে কানেক্টেড। ফোন রেখে ইউনিফর্মের শার্টের পকেট থেকে ভাঁজ করা কাগজটা বের করল সে। তারপর সেই নিয়েই মধ্যরাত্রি অবধি 2 মগ কফি আর খান 5 সিগারেটের ধোঁয়ায় ঘর প্রায় মেঘাচ্ছন্ন করে ফেলল। 16ই নভেম্বর
রাত 8:15। লালবাজার হোমিসাইড ডিপার্টমেন্ট থেকে একটি এবং বিধাননগর থানা থেকে আরেকটি গাড়ি একসাথে রওনা দিয়েছিল আজ সন্ধ্যায়। গন্তব্য নিমতলা শ্মশান এলাকা। গত দুদিনে লালবাজারের পুরনো কেস থেকে একটি রেফারেন্স অন্তত পাওয়া গেছে। 2019 সালের সেপ্টেম্বর মাসে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে সম্ভবত পাকিস্তান পালানোর চেষ্টা করে 3 জঙ্গি। তাদের মধ্যে 2 জনকে এনকাউন্টারে শেষ করা হলেও একজনকে পাওয়া যায়নি। সেই কেসের তৎকালীন ইনভেস্টিগেটিং অফিসারের নাম সুধাংশু চক্রবর্তী। গতকাল রাত্রে একটি চমৎকার বিষয় সামনে আসে সায়কের। রাত 9:30 নাগাদ ঘাটের কাছাকাছি পৌঁছতে গাড়ি থেকে নেমে আশেপাশের এলাকা ভালো করে লক্ষ্য করতে শুরু করে সায়ক। শ্মশানের কাছে আসতেই একজন বড় দাড়িওয়ালা গেরুয়াধারী সাধু গোছের বয়স্ক ভদ্রলোক এগিয়ে এলেন সায়কের দিকে। কাউকে খুঁজছেন? প্রশ্ন শুনে ভদ্রলোকের দিকে ঘুরে তাকালো সায়ক। তার চোখ দুটো অদ্ভুত রকমের উজ্জ্বল। শান্ত গলায় উত্তর দিল সায়ক, খুঁজছি তো, কিন্তু পাচ্ছি আর কোথায়? তা ঠিক কি খুঁজছো? এমন একটা জায়গা যা সবার সামনে থেকেও আড়ালে আছে। কি জানি, তবে পুরনো বাড়ি ঘর যা আছে সেটা ওই রাস্তার একদম ওই ধারে। কথা শেষ করে সাধু গোছের ভদ্রলোক আবার শ্মশানের অন্ধকারে মিশে গেলেন। কিছু একটা ভেবে সায়ক সেই রাস্তা ধরেই এগোতে শুরু করল। কিছুক্ষণ খোঁজার পর পরিত্যক্ত একটা দোতলা বাড়ি নজরে পড়ল সায়কের। সঙ্গে সঙ্গে সে তার পুরো টিমকে তার কাছাকাছি আসার নির্দেশ দিল। 5 জনের একটা টিম গিয়ে পৌঁছল বাড়ির সামনে। দরজার অবস্থা দেখে মনে হলো বহু বছর সেটা ব্যবহার হয়নি, তালাও লাগানো নেই। দরজা খুলে বাড়িতে প্রবেশ করল সায়ক, ইন্সপেক্টর বর্ধন ও 2 জন কনস্টেবল। একজন দাঁড়িয়ে রইল দরজার কাছে। নোনা ধরা দেওয়ালের সাথে একটা অদ্ভুত গন্ধ যেন মিশে রয়েছে বাড়িটার প্রত্যেকটি কোণে। জোরালো টর্চের আলোয় দেখা গেল একটা সিঁড়ি। নিচের তলার ঘর কেবল একটি। তার দরজা সজোরে ধাক্কা দিতেই খুলে গেল। ঘরে 2টো দেওয়াল আলমারি আর একটি টেবিল। ধুলোর আস্তরণ টেবিলের আসল রংকে বহু আগেই ঢেকে ফেলেছে। দেওয়াল আলমারির দরজার লক একটু জোর দিতেই ভেঙে গেল। সেখানে আলো পড়তেই দেখা গেল একটা বেশ পুরনো ফাইল রাখা, সঙ্গে কয়েকজনের ছবি, যার প্রত্যেকটি ছবি সায়কের পরিচিত। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন ইন্সপেক্টর বর্ধন। পিছনে 2 জন কনস্টেবলের সাথে সায়ক। উপরে সিঁড়ির পাশে একটা মাঝারি মাপের বারান্দা। সেই বারান্দার উল্টো দিকের দেওয়ালে 2টি পর পর দরজা। দেখে বোঝা যাচ্ছে 2টি আলাদা ঘর। প্রথম ঘর বাইরে থেকে বন্ধ। তালা ভেঙে ঢুকতেই চমকে উঠলেন ইন্সপেক্টর বর্ধন। সায়ক বাবু, তাড়াতাড়ি, এখানে একজন পড়ে আছেন। দ্রুত পায়ে ঘরের ভিতরে ঢুকেই কয়েক মুহূর্ত বাকরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল সায়ক। মেঝেতে অচৈতন্য অবস্থায় যে পড়ে আছে তার বাড়ি বরানগর এলাকায়। তার বাড়িতে কয়েকদিন আগেই গিয়েছিল সায়ক। তিনি বিতান বোস। তার অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে দীর্ঘদিন এখানে এই পরিত্যক্ত বাড়িতেই পড়েছিল। পুরো বাড়ি তল্লাশি করেও বিতান বোস এবং পুরনো ফাইল ছাড়া আর কিছুই হাতে পাননি পুলিশ। তড়িঘড়ি তাকে নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো। পরের দিন ছুটি নিয়ে সারা দিন বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নিল সায়ক। ফাইলটা লালবাজার হেডকোয়ার্টারে পৌঁছানোর আগে নিজে তার পুঙ্খানুপুঙ্খ ঘেঁটে দেখবে সে। বেলার দিকে ফাইলটি যত্ন করে নিজের ডেস্কে তুলে রাখল সায়ক। এখন তার সুধাংশু স্যারের জন্য খারাপ লাগাটা অনেকটা কমে গেছে। ফাইলের প্রত্যেকটা তথ্য থেকে যা উঠে এসেছে তা এই রকম। 13 সেপ্টেম্বর 2019 দক্ষিণ কলকাতার একটি নিউক্লিয়ার রিসার্চ সেন্টার থেকে বেশ বড় মাত্রায় প্লুটোনিয়াম চুরি যায়। তদন্তের ভার দেওয়া হয় কলকাতা পুলিশের লালবাজার শাখার তৎকালীন এসপি সুধাংশু চক্রবর্তীকে। ভারত থেকে পাকিস্তানে পাচারের পরিকল্পনার কথা NIA এবং ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে।
সুন্দরবনের বিএসএফ এর তৎপরতায় 2 জন দুষ্কৃতীকে মেরে ফেলা হয়। তাদের মধ্যে একজনের কাছে সামান্য পরিমাণ প্লুটোনিয়াম উদ্ধার হলেও এখনো সিংহভাগ উদ্ধার হওয়া বাকি ছিল। তদন্তের বেশ কিছু মাস কেটে যাওয়ার পরেও একজন নিখোঁজ দুষ্কৃতী এবং তার সঙ্গে প্লুটোনিয়ামের একটা বড় অংশ কোনোটিই উদ্ধার হয়নি। ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে সিনিয়র অফিসার নিখিল মিত্রের বিরুদ্ধে সত্যগোপন এবং তদন্তের প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসে, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের একজন ফরেন্সিক বিশেষজ্ঞ নিখিল মিত্র এবং সুধাংশু চক্রবর্তী একসাথে পরিকল্পিতভাবে কেসটি বন্ধ করে দেন। কয়েক মাস পরে কলকাতার খিদিরপুর চত্বর থেকে ধরা পড়ে রাকুল শেখ নামে এক বাংলাদেশ অধিবাসী। তাকে গ্রেপ্তার করা হলেও তার কোনো জবানবন্দি পুলিশের খাতায় নথিভুক্ত হয়নি। ফাইলের প্রত্যেক পাতায় এমন কিছু প্রমাণ ছিল যার জন্য নিখিল মিত্র, সুধাংশু চক্রবর্তী, এমনকি বিতান বোসকেও যে কোনো মুহূর্তে ফাঁসানো সম্ভব। একটি বিরাট অঙ্কের টাকার লেনদেনের হিসাবও ছিল ফাইলে, এবং তার সাথে একটা নাম, ইকবাল হাসান। ইকবাল হাসানের খোঁজে কলকাতা পুলিশ কমিশনারের কাছে একটি রিপোর্ট তৈরি করে পাঠায় শায়ক, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ ছিল আরও একজনকে পাকড়াও করা, যার নাম ফাইলে রয়েছে, যিনি এখনো জীবিত এবং যার রাইসিন বা পোলোনিয়ামের ব্যবহার নিয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে। পরের দিন রাত্রে ইন্সপেক্টর বর্ধনের ফোন আসে শায়কের কাছে। শায়ক বাবু, আপনার অনুমানই সঠিক। আমরা সুধাংশু চক্রবর্তী এবং নিখিল মিত্রের দুজনেরই অনুজ ধরের সাথে সম্পর্কের প্রমাণ পেয়েছি। ওনাদের রিসার্চ সেন্টার থেকে হাইলি রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল চুরির প্রমাণ তো পাওয়াই গেছে। দুজনই খুন হওয়ার আগের দিন অনুজ ধরের সাথে মিট করেছে। দুজনেরই মোবাইল লোকেশন আমরা নিমতলা ঘাটের কাছাকাছি পেয়েছি 8 এবং 9 তারিখ। রাস্তার সিসিটিভি থেকে আমরা ওনাদের গাড়িও দেখেছি নিমতলার দিকে এগোতে। হয়তো ওই বাড়িতেই ডেকে নিয়ে গিয়ে সুধাংশুবাবুর বডিতে কোনো ছোট পিন দিয়ে রাইসিন ইনজেক্ট করা হয়। পরের দিন হয়তো নিখিল মিত্র যখন বাড়ি ফিরছিলেন তখন তার গাড়িতে পোলোনিয়ামটা রাখা হয়। সেটা আমরা বের করে নেব। কিন্তু বিতান বোসের ব্যাপারটা, ওটা নিয়ে কি প্রোগ্রেস করা যায় সেটা আমি দেখছি। থ্যাংক ইউ ইন্সপেক্টর বর্ধন, আপনি না থাকলে কোনোভাবেই। আরে কি বলছেন, গাইড তো করলেন আপনি। যাই হোক, এখন রাখছি। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। ঘটনার প্রায় 5 দিন কেটে গেছে। নিখিল মিত্র, সুধাংশু চক্রবর্তী, অনুজ ধর এই প্রত্যেকের বিরুদ্ধে পাওয়া প্রমাণ হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছে শায়ক। এনআইএ সহ আরও বেশ কিছু সংস্থা থেকে খোঁজ চলছে ইকবাল হাসানের। সন্ধ্যায় লালবাজার থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠল শায়ক। বিতান বোস অবশ্য চাকরি থেকে ছুটি নিয়ে কদিন বেড়াতে গেছে। ওনার আর খবর নেওয়া হয়নি হাসপাতাল থেকে ফেরার পর। হঠাৎ তার বাঁ পকেটে রাখা ফোনটা বাজতে শুরু করল। পকেট থেকে বের করে দেখল অচেনা নাম্বার। রিসিভ করে ফোন কানে দিতেই বেজে উঠল একটি চেনা পিয়ানোর সুর। সঙ্গে একটি গম্ভীর হাসির শব্দ। ফোন কেটে শায়ক গাড়ি নিয়ে এগোতে শুরু করল। গন্তব্য নিমতলা শ্মশানের রাস্তার ধারের সেই বাড়ি। ঘণ্টাখানেক পরে বাড়ির সামনে গিয়ে দেখল বাড়ির চেহারায় কিছু একটা পরিবর্তন হয়েছে। উপরে দোতলার একটি ঘরের জানলা খোলা, তা থেকে মৃদু হলদে আলো ভেসে আসছে। বাড়িতে ঢুকে প্রায় নিঃশব্দে দোতলায় উঠে গেল শায়ক। দেখল বারান্দার প্রথম ঘরের দরজা খোলা। ঘরের ভিতরে ঢুকতে দেখল একটা চেয়ার পাতা, যার ঠিক উপরেই জ্বলছে হলুদ বাল্ব। ঘরের মধ্যে আরেকটি দরজা, যেটা দুটো ঘরের মধ্যে যোগ স্থাপন করে। পাশের ঘরটি সম্পূর্ণ অন্ধকার। বসুন।
গম্ভীর অথচ শান্ত গলায় পাশের ঘর থেকে ভেসে এলো কথাটি। চেয়ারে বসতে বসতেই কথা বলল সায়ক। বলুন ডক্টর রুদ্রপ্রসাদ সেন, কেমন আছেন? বাবা, তাহলে শেষমেশ খুঁজে পেলেন? গ্রেট। তবে আপনাকে একটা কথা বলে রাখি, আপনার সামনের ঘরের দরজার কাছে একটি এক্সপ্লোসিভ ডিভাইস রয়েছে। আপনি যদি গুলি চালান তবে আপনি শুদ্ধ এই গোটা বাড়িটাই উড়ে যাবে। আর যদি এই ঘরে প্রবেশ করার চেষ্টা করতে চান তাহলে আমি গুলি চালাবো। তার প্রয়োজন হবে না, আমি এসেছি আপনার কথা শুনতে। শুনবেন তো? তার আগে আপনি বলুন, এই বাড়িটা খুঁজে পেলেন কিভাবে? প্রায় 2 দিন এক নাগারে চিন্তা করার পর সব থেকে গুরুত্বপূর্ণ সূত্রটা, এই পিয়ানো টিউন ব্যবহার করা হয়েছে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। প্রত্যেকটি নোটকে যদি নম্বরে কনভার্ট করা হয় তাহলে দাঁড়ায় 225943 এবং 883575। এই 25943 আসলে ল্যাটিটিউড, 22.5943, এবং দ্বিতীয় ধাপে 883575 এর অর্থ লঙ্গিটিউড, 88.3575। ম্যাপে দেখলে যেটা নিমতলা ঘাটের কোনো একটা অংশ নির্দেশ করে। ব্রিলিয়ান্ট, অসাধারণ অবজারভেশন। আচ্ছা, আর আমার পরিচয়? আপনার পরিচয় দিল আপনার মোটিভ। ডক্টর অনুজ ধর 5 বছর আগের একটা জঘন্য এবং সাংঘাতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার পর হঠাৎ করে এক এক করে তার সঙ্গীদের খুন করছে। এটা মানতে আমারও অসুবিধা হচ্ছিল। তাহলে কে হতে পারে? এমন কেউ যে এই পুরো ঘটনাটি জানত। আমি প্রথমে রিসার্চ সেন্টারে গোপনে খোঁজ লাগাই, কিন্তু কিছুই তেমন হাতে এলো না। তারপরে ডিআরডিওতে খোঁজ নিতেই জানলাম ডক্টর রুদ্রপ্রসাদ সেনের নাম। DRS-19 নাম দিয়ে যে কোডে নিখিল বাবু সুধাংশু স্যারের ফোনে মেসেজ পাঠিয়েছিল, এই ডিআরএসটি ডক্টর রুদ্রপ্রসাদ সেন, যিনি 5 বছর আগে অনুজ ধর এবং নিখিল মিত্রের চুরির কথা জানতে পারেন এবং পুলিশের কাছে যান। পুলিশ তো কোনো রকম সাহায্য করলই না, বরং আপনার চাকরিটি গেল। শুধু চাকরি? আমার পুলিশের কাছে যাবার খবর পৌঁছলো এই চক্রের মূল পান্ডা ইকবাল হাসানের কাছে। ইকবাল লোক লাগিয়ে আমার স্ত্রী এবং আমার একমাত্র পুত্রকে প্রকাশ্য রাস্তায় লরি ধাক্কা দিয়ে মারে, যদিও সেটাকে পরে অ্যাক্সিডেন্ট হিসেবে চালানো হয়। কেন, ফাইলে নিউজ পেপারে সেই কাটিং দেখেননি? দেখেছি। এই পিয়ানো টিউন দিয়ে লোকেশন বোঝানো, এটা ইকবালেরই একটা ট্রিক, সেটা আমি পরে জানতে পেরেছিলাম। বুঝলাম। আপনার একটা অস্পষ্ট ছবি পাওয়া গেল আপনার ডিপার্টমেন্টে। মুখ দেখে চেনার উপায় না থাকলেও চোখ দুটো আমি বেশ চিনতে পেরেছি। সেদিন কেষ্টপুর খালের ধারে দাঁড়িয়ে থাকা কালো মুখের বৃদ্ধ, এবং সেই দিনের শ্মশান থেকে আমায় পথ দেখাতে আসা সাধু। অসাধারণ। আচ্ছা, তাহলে বিতান বোস? ওকে দিয়েই তো আমার অপারেশন শুরু, আর ওকে দিয়েই শেষ। ওর ইউনিফর্ম খুলে একটা লাশের গায়ে পরিয়ে বডি ফেলে দিলাম কেষ্টপুর খালে। ওর কিছু হলে সুধাংশু চক্রবর্তীর ভয় হৃৎপিণ্ড শুকিয়ে যাবে সেটা আমি ভালো করেই জানতাম। এরপর এই দুজনের মৃত্যুর খবর নিউজ চ্যানেলে দেখাতেই টনক নড়ল আমার কলিগ নিখিলের। ওই জানোয়ারটা আমার নাম বলেছিল ইকবালকে। আচ্ছা, নিখিল বাবুর ডেড বডিটা তো ছিল অনুজ ধরের কাছে একটা মেসেজ। একেবারেই বলতেই হবে, ওর এগেনস্টে কেসটা কিন্তু সুন্দর সাজিয়েছে। আমি চেয়েছি অন্তত একজনকে যোগ্য শাস্তি দিতে, কিন্তু কথা শেষ করার আগেই কয়েকটা গাড়ির শব্দ শোনা গেল বাড়ির চারপাশে। দ্রুত গতিতে কয়েকটা পায়ের আওয়াজ ঢুকে এলো বাড়িতে। দোতলার ঘরে ঢুকেই দুজন অফিসার এসে দাঁড়ালো সায়কের পাশে। এবারে বেরিয়ে আসুন ডক্টর সেন, এই পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছে, আর কোনো রাস্তা নেই। কথা শোনার পরেও সম্পূর্ণ নির্বিকারভাবে বসে রইল সামনের ঘরে অন্ধকারে বসা ছায়ামূর্তি। সায়ক সহ আরো দুজন অফিসার যখন ঘরের মধ্যে টর্চ ফেলল, দেখা গেল এক বিভৎস দৃশ্য। বিতান স্যার!
চেয়ারে গলা কাটা অবস্থায় বসানো আছে একটা দেহ। চিৎকার করে ঘরে ঢুকতেই দেখা গেল দেয়ালের উপর চেয়ারের পিছনে বসানো দুটো স্পিকার। সেটা থেকে আবারও ভেসে এলো একটি পিয়ানোর সুর, বিটহোভেনের পারালাইজ। শুনছিলেন লেখক অর্ঘদীপ ঘোষালের কলমে স্বরবিতান, শব্দ সংযোজন ও আবহে 62 FPS স্টুডিও, প্রচ্ছদ সূর্য, পর্ব পরিচালনায় কাহিনী ক্লাসিক্স টিম। আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম: পল্লবী দাস ঘোষ, ক্যালিফোর্নিয়া থেকে পল, সুস্মিতা মুখার্জি, তিথি দত্ত এবং জয়শ্রী ভট্টাচার্য। আজকের গল্পের প্রশ্ন: সুধাংশু বাবুর মৃত্যু কোন বিষে হয়েছিল? সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব পরের গল্পের শেষে। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন কাহিনী ক্লাসিক্স, কাহিনী শোনার ক্লাসিক ঠিকানা।